ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার এই ফেরত পাঠানোর প্রক্রিয়া নানান ছুতোয় আটকে রেখেছিল। অনুপ্রবেশকারীদের প্রতি ভালোবাসায় নয়, তাদের ভোটে ক্ষমতায় টিকে থাকবে বলে মমতা সরকার এখন বিদায় নিয়েছে। মাত্র এই 9 তারিখে মে মাসের 9 তারিখে নতুন সরকার শপথ নিয়েছে। সে জায়গায় ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। বিজেপি মানে সেই দল যাকে রাজ্য নির্বিশেষে ভারতের মুসলমানেরা শত্রু মনে করে, যে দলের বিরোধিতা মুসলমান মনে করে তাদের পরম কর্তব্য হিসেবে। এটা মুসলমান যেমন জানে তেমন জানে বিজেপি। বিজেপি সেজন্যে খোলাখুলি বলে দেয় মুসলমানরা আমাদের চায় না, আর আমরাও তাই চাই না মুসলমানদের ভোট। শত্রুতা যদি এমন চরম সীমায় না পৌঁছতো তাহলে মুসলমানদের বড় লাভ হয়তো কেন নিশ্চিতভাবেই হতো। আর এই অবৈধ বাংলাদেশি এটা নিয়ে সম্ভবত এত বাজার সরগরম হতো কি না সেটা প্রশ্ন সাপেক্ষ। তবে সে আলোচনা অন্য প্রসঙ্গ থাক। এখন আসা যাক অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে, যেটা নিয়ে এখন সীমান্ত সরগরম। পশ্চিমবঙ্গের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছে তাদের ওপর 3D নিয়ম কার্যকর হবে। এই 3D কি? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এটা পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারের সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে যাকে বলে আদা জল খেয়ে নেমে পড়েছেন 3D সফল করতে। আর শুভেন্দু সরকার ক্ষমতায় আসতেই ছবি আমূল বদলে গেছে বাংলাদেশ সীমান্তে। খবর পাচ্ছিলাম বসিরহাটের সন্নিকটে হাকিমপুর সীমান্তে পুলিশি অ্যাকশন শুরু হওয়ার আগে অনুপ্রবেশকারীরা নিজেরাই পোটলা পুটলি বেঁধে তৈরি সীমান্ত পেরিয়ে ওপারে চলে যাবে যেখানে তাদের আসল বাড়ি। কিন্তু আটকাচ্ছে কে? বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ। পরিস্থিতি জানতে প্রতিনিধি পাঠালাম, তার রিপোর্টটা বলি প্রথমে। সন্ধেবেলায় মোটরসাইকেল নিয়ে বেরোলাম দুজন, গন্তব্য হাকিমপুর চেকপোস্ট। রাত 9টা নাগাদ হাকিমপুর এসে গেলাম এবং তারা সেখানটায় যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে জিজ্ঞাসা করব, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 1-1.5 কিলোমিটার আগে বিএসএফ চেকপোস্টের কাছাকাছি অপেক্ষা করছিল বিস্ময়। রাস্তার ধারে বহু পুলিশের গাড়ি, একেবারে সারে সারে। কনস্টেবল আর সিভিক ভলেন্টিয়ারদের নানান জটলা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল চলছে। এক সাব ইন্সপেক্টর বললেন অ্যাডিশনাল এসপি সাহেব এসেছেন। অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন, এসডিপিও। আমরা সাংবাদিক পরিচয় দিয়ে এগোলাম, কেউ আপত্তি করলেন না। চেকপোস্টের খানিক আগেই দেশে ফেরার জন্য মানুষের বিশাল ভিড়, অন্তত পক্ষে কয়েকশো, হাজারও পেরিয়ে যেতে পারে। এগোলাম তাদের দিকে, এবং তারা যে ওখানে একা বসে আছে সবসময় তা না, নতুন নতুন বাসে করে লোকজন চলেও আসছে। 6 মাস আগের আর এখনকার পরিস্থিতির মধ্যে ফারাক দেখতে পেলাম। 6 মাস আগে কিন্তু যারা আসছিল এই রকম রাজ্য পুলিশের এত ভিড়ভাড় সেখানে ছিল না। রাজ্য পুলিশের তো ছিলই না, অনেকটা যেন নীরবে চলছিল কাজকর্ম। গত নভেম্বর ডিসেম্বরে যারা বাংলাদেশে ফিরছিলেন তাদের বক্তব্য ছিল এসআইআর হচ্ছে, মানে নির্বাচনের ওই ভোটার লিস্ট আধুনিকীকরণ করা, নবীকরণ করা, তো আমাদের তো আর থাকতে দেবে না, তাই চলে যাচ্ছি। তার মানে এসআইআরে তাদের নাম ছিল, কাটা যাচ্ছে বা গেছে, তাই তারা চলে যাচ্ছে। অর্থাৎ সেবার নিজেদের ইচ্ছায় স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপ্রবেশকারীরা। সে দফায় মাটি আঁকড়ে পড়ে থাকারা যারা ছিল এবার ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে। এরা কোত্থেকে আসছেন? নিউ টাউন সংলগ্ন ঘুনি বস্তি বা এয়ারপোর্টের কাছে বাঁকড়া, হাওড়ার কোনো বস্তি থেকে আসা, সল্টলেকের বিভিন্ন জায়গা থেকে যারা আছে
এরা সব, এদের পরিবার দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাত থেকে আসা মহিলা পুরুষ, সবার মুখে একটাই কথা, যাদের বাড়িতে ভাড়া থাকতাম তারা আর থাকতে দিচ্ছে না, বলছে তোমরা থাকলে আমাদের বিপদ হবে, পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে, অতএব তোমরা চলে যাও। একজন তো পুলিশে হানার কথাও শোনালেন, বললেন আগের বাড়ি আমাদের পুরো বস্তি প্রায় খালি হয়ে গিয়েছিল, মানে নভেম্বরে নাগাদ, যখন এসআইআর প্রক্রিয়া খুব জোর কদমে চলছিল, শুধু আমরা 20-22 ঘর রয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে আগুন লেগে পুরো বস্তি পুড়ে গেল, পাশের পাড়াগুলোয় ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম, কিন্তু সরকার বদলে যাওয়ার পর মাঝে মধ্যেই পুলিশ আসছিল, ভয়ে রাতে বাড়িতে থাকতে পারছিলাম না, আর যাদের বাড়িওয়ালারাও বলল আর একদিনও থাকা যাবে না, এখনই চলে যাও, প্রায় একই কথা সবার মুখে। চেকপোস্টের দিকে এগোলাম, চেকপোস্টের কাছে গিয়ে দেখি অতিরিক্ত পুলিশ সুপার, এসডিও এরা সব চেকপোস্টের গেট পারাপার করছেন, ব্যস্ত পদক্ষেপে একবার বিএসএফ চৌকির দিকে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। মাস 6 আগে যখন এসেছিলাম এই হাকিমপুরে একবার, তখন পুলিশি তৎপরতার এই ছবি দেখিনি, বিএসএফ চেকপোস্টের বাইরে তখনও এরকমই ছিল, হয়তোবা খানিকটা বেশি ভিড় ছিল সেখানে। এসআইআর আবহে তখন ভারত ছেড়ে বাংলাদেশে ফেরা শুরু হয়ে গিয়েছিল, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল বিএসএফ, কিন্তু তাদের সাহায্য করার জন্যে কোনো মমতা জমানার কোনো পুলিশ, রাজ্য পুলিশ আশেপাশে কোথাও ছিল না। বার্তাটা পরিষ্কার, মমতা এদেরকে রাখতে চাইছিলেন। এবার বিএসএফ পুলিশ যাকে বলে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর এবারের পুশব্যাক পদ্ধতিও বদলে গিয়েছে। আগে যারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন তাদের সীমান্ত পার করানোর পুরো প্রক্রিয়া বিএসএফের হাত দিয়েই হচ্ছিল। তখন হাকিমপুর চেকপোস্টের বাইরে ভিড় জমানো অনুপ্রবেশকারীদের ভাগে ভাগে চেকপোস্টের ভেতরে ডাকা হচ্ছিল, তাদের বাংলাদেশি নথি পরীক্ষা করে নাম ঠিকানা নথিভুক্ত করা হচ্ছিল, তারপর একজনকে 50, 60, 70, 80, 100 জন করে করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল সীমান্তের নিকটবর্তী বিএসএফ ক্যাম্পে। সেখানে তাদের নাম ঠিকানা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছিল। তালিকা যাচাইয়ের পর বিজিবির তরফে সবুজ সংকেত দেওয়া হলে বিএসএফ ক্যাম্পে তাদের অপেক্ষারতদের তুলে দেওয়া হচ্ছিল বিজিবির হাতে। এবার পদ্ধতি বদলে গেছে। এবার হাকিমপুর সীমান্তে যারা ভিড় করেছেন তাদের অনেকেরই প্রশ্ন, বিএসএফ চেকপোস্টে নাম নথিভুক্ত করার পর কোথায় নিয়ে যাওয়া হবে? এবার আর সরাসরি সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না শুনে তাদের আশঙ্কা, তাহলে কি তাদের গ্রেপ্তার করা হবে? তাদের কি সেই ডিটেনশন ক্যাম্প, যার পশ্চিমবাংলায় নাম হয়েছে, যাদেরকে নাম হয়েছে হোল্ডিং সেন্টার, সেখানে কি তাদের গ্রেপ্তার করে রাখা হবে? কিন্তু ভিড়ের মধ্যে থেকেই আবার কেউ কেউ বলছে না না, গ্রেপ্তার হবে কেন? সিধা শুভেন্দু অধিকারী তো বলেছেন কাউকে আটকাবো না, কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াবো না, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দেওয়া হবে। তাহলে হোল্ডিং সেন্টার কেন? কারণটা হচ্ছে কি, কদিন থাকতে হবে সেখানে, থাকা খাওয়া ঠিকঠাক মিলছে তো, তাদের নামে মামলা হবে না তো, চিন্তান্বিত মুখ নিয়ে এমন নানান প্রশ্ন নানাজনের। আসলে অনুপ্রবেশকারী বলে কেউ চিহ্নিত হলেই তাকে হোল্ডিং সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কতদিনের জন্যে? যতদিন না বিজিবি তাদের কাগজপত্র চেক করে তাদেরকে ফেরত নিচ্ছে ততদিন। সেজন্য জেলায় জেলায় অস্থায়ী হোল্ডিং সেন্টারও খুলে গিয়েছে রাতারাতি। সরকার যদিও বলেছে 30 দিন এখানে থাকবে ম্যাক্সিমাম, তার মধ্যেই তাদেরকে পাঠানো হবে, কিন্তু তার মধ্যে যদি বিজিবি না নেয়, তাদের না নিতে চায়, যদি সবুজ সংকেত না দেয়, তাহলে সে প্রশ্ন নিয়ে একটু পরে আলোচনায় আসব। অতএব গত 4-5 দিন ধরে যারা হাকিমপুর চেকপোস্টের বাইরে এসে জড়ো হচ্ছেন তাদের বাংলাদেশি নথি, ভারতীয় নথি এখানে জমা থেকে যাচ্ছে, আর বাংলাদেশি নথি বিএসএফ এর পাশাপাশি পুলিশ পরীক্ষা করে দেখছে। তাদের নাম নথিভুক্ত করার পর ওই 100-150 অনুপ্রবেশকারীকে এক একটি করে দলকে বাসে চাপিয়ে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে। সেখানে আটকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করছে স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত। তারপর বাংলাদেশ থেকে বিএসএফ এর কাছে সবুজ সংকেত এলে
হোল্ডিং সেন্টার থেকে আটকদের ফের সীমান্তে আনবে পুলিশ। তাদের সীমান্ত পার করিয়ে বিজিবির হাতে তুলে দেবে বিএসএফ। হাকিমপুরের হেডকোয়ার্টার স্বরূপনগর, সেখানে এখনো পর্যন্ত 3টি হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে যা জানা গেল। একটি তেঁতুলিয়ার পথের সাথী নামে অতিথিশালায়, তারপর দ্বিতীয়টি হচ্ছে চারঘাট হাই স্কুলের কাছে একটি ফ্লাড সেন্টার, বন্যার সময় যেখানে মানুষ গিয়ে আশ্রয় নেয়। তৃতীয়টি মেদে যাকে বলে এখানকার কথ্য ভাষায়, সেখানকার একটা স্কুলে। সব জায়গাতেই পুলিশ পাহারা। আটকদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখভাল করছে আশাকর্মীরা, খতিয়ে দেখছে স্থানীয় মেডিকেল অফিসার। সেখানে তেঁতুলিয়ার হোল্ডিং সেন্টারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিডিও অফিসের পক্ষ থেকে। চারঘাট হাই স্কুলে, মেদিয়ার স্কুলে রান্নার দায়িত্বে আছে সেখানকার স্কুলের মিড ডে মিলের কর্মীরা। স্বরূপনগর বিডিও অফিস থেকে আসছে জলখাবার। সুতরাং মোটামুটি বলা যায় হোল্ডিং সেন্টারগুলো খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইসব সমস্ত কিছুর দায়িত্ব দেখভাল করছে পঞ্চায়েত। সব মিলিয়ে পাকাপোক্ত ব্যবস্থা। সে নয় হলো, কিন্তু বাংলাদেশ তার নিজের লোকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কীরকম স্পিডে কাজ করছে? স্পিড প্রায় নেই বললেই হয়। যথাসম্ভব ঝুলিয়ে দাও এই প্রক্রিয়া, এটাই তাদের লাইন অফ অ্যাকশন। আর বাংলাদেশ সরকারের নির্দেশে বর্ডার গার্ডস বাংলাদেশ একেবারে সরাসরি প্রচারে নেমে পড়েছে এই ফেরত দেওয়ার বিরুদ্ধে। 26শে মে রয়টার্স একটি রিপোর্টে বলছে একথা। কি বলছে? বলছে ভারত থেকে সন্দেহভাজনদের জোরপূর্বক অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের সতর্কতা বৃদ্ধি। এই শিরোনামে রয়টার্স ঢাকা থেকে 26শে মের যে রিপোর্ট তাতে লিখছে, ভারত অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করাচ্ছে। এমন উদ্বেগের কারণে বাংলাদেশের সীমান্তরক্ষীরা ভারতের সাথে সীমান্তের কিছু অংশে টহল জোরদার করেছে এবং জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের জানায় যে ভারত বাংলাদেশকে 2860 জনের সন্দেহভাজন বাংলাদেশের জাতীয়তা যাচাই করতে বলেছে, তাদের ফেরতের কথা বলেছে, যারা এদেশে অবৈধভাবে দেশে বসবাস করছিল। কতদিন আগে? 5 বছর আগে এই জিনিসটা বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারত, মানে শেখ হাসিনার জমানায়। এখনও তার কোনো সাড়া আসেনি বাংলাদেশ থেকে। উল্টে বাংলাদেশ কি করছে? বর্ডার গার্ড বাংলাদেশের 60তম ব্যাটালিয়ন রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় লাউড স্পিকার ব্যবহার করে বাসিন্দাদের সতর্ক করছে এবং বলছে সীমান্ত পেরিয়ে লোক ঢুকতে পারে, ভারত লোক ঢোকাতে পারে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে অভিযান শুরু করে দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকা জুড়ে তারা বলছে সীমান্ত এলাকা জুড়ে তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এক বাংলাদেশি বিজিবি কর্মকর্তা বলেন, অবৈধভাবে জোরপূর্বক প্রবেশ প্রতিরোধে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। এ কথাটা কিন্তু বলছে না যে যাদেরকে এইভাবে পাঠানো হচ্ছে তারা বাংলাদেশেরই মানুষ, তারা ভারতে অবৈধভাবে ছিল। তাদের আপত্তির কারণটা কি? কারণ তারা জোর করে নাকি পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজিবি, বোঝা যাচ্ছে বিজিবি সহজে তাদের ফেরত নেবে না। আবার পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার তারা তাদের ফেরত না পাঠিয়ে ছাড়বে না। আর এখানেই আসছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার কথা। ভারত ভালোভাবেই জানে এত মানুষকে ফেরত নিতে গড়িমসি করবেই বাংলাদেশ, যেমন করেছে। গত 5 বছর ধরে মাত্র 2860 জনের একটা তালিকা পড়ে আছে বাংলাদেশের কাছে, সারা শব্দ নেই সে ব্যাপারে। সুতরাং সোজা পথে ফেরত অসম্ভব। বাঁকা পথটা তাহলে কি? গতকাল রাজস্থানের বিকানিরে সিকিউরিটি রিভিউ মিটিংয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণ অবিলম্বে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এই আদেশের সবচেয়ে বড় প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি সীমান্ত, কুচবিহার, দিনাজপুর, এই সমস্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে। কিন্তু ভয়ঙ্কর প্রভাব যেটা পড়বে
সেটা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকায়। মমতা ব্যানার্জির সৌজন্যে চিকেন স্নেক অঞ্চলে অবৈধ বাংলাদেশিরা বিপুলভাবে জমি দখল করে, রেলের জমি পর্যন্ত দখল করে বসতি তৈরি করেছে। তাদের ঘরবাড়ি ভাঙা হলে কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া হবেই, তারাও বাংলাদেশে পালাবে। কিন্তু পালাবে কিভাবে? বিজেপি তারা তো নিতে চাইছে না, গড়িমসি করছে। এদিকে নতুন মুখ্যমন্ত্রী বলেছেন তাদের হোল্ডিং সেন্টারে রেখে জামাই আদরে খাওয়াতে দাওয়াতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। তাহলে সে ব্যবস্থা ভেবে রেখেছে বিএসএফ, রাজ্য পুলিশ। কোনো আদালত নয়, নো কোর্ট নো কেস, ধরো পাঠাও, নিতে না চাইলে জোর করে পাঠাও। বিজেপি আপত্তি করলে চরম জায়গাতে পর্যন্ত পৌঁছানো যাবে। আপনারা জানেন বাংলাদেশ সীমান্তে একটা বড় অংশ জুড়ে রয়েছে নদী এলাকা। খবর আছে ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে নৌকা করে তাদেরকে তুলে, যেখানটায় সব জায়গায় তো বিজেপি গার্ড দিয়ে নেই, সেখানটায় পাঠানো হবে, বাংলাদেশে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কোনো কোনো জায়গায় এমনও হতে পারে নদীর মধ্যে ফেলে দেওয়া হবে, যাও সাঁতার দিয়ে ওপারে চলে যাও, এমনও করা হতে পারে। মোদ্দা কথাটা, ভারত এবং পশ্চিমবঙ্গ সরকার তো বটে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে আর কোনোভাবে এদেশে এদেরকে রাখা হবে না, অবৈধদের রাখা হবে না। এরপরেও যদি বাংলাদেশ তারা যদি বড় কিছু করতে চায়, ওই যে বললাম সীমান্ত সরগরম, বাতাসে বারুদ। ভারত কিন্তু বারুদ নিয়েও তৈরি, অর্থাৎ প্রয়োজন হলে ভারত সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে পাঠাবে। তারপরেও যদি ফিরে আসতে চায়, তার মানে এই লোকগুলো, এদের অবস্থা বুঝুন। এটা হচ্ছে তারা যেন একেবারে সেই এর কাঠি হয়ে গেছে, সেই বলে না যে তাঁতের কাঠি, যে একবার এদিকে মারছে ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে এদিকে মারছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঠিক সেই জিনিস চলছে। তাদের এই অবস্থা হবে। তারা কারা? তারা বাংলাদেশেরই মানুষ। একটা প্রশ্ন এখানটায় করতে পারে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, ভারত কিন্তু বাংলাদেশ সীমান্তে, আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে ভারতের যতগুলো রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যগুলোতে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সব রাজ্যে এখন বিজেপির সরকার, এবং সেখানকার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দুয়েই যখন এক পথে রয়েছে, এক মতে আছে, তখন এখানে তাদের থাকাটা, অবৈধ বাংলাদেশিদের থাকাটা আর সম্ভব নয়। এবং প্রয়োজন হলে ওই যে বললাম, ভারত সামরিক শক্তি প্রয়োগ করবে, এবং সেই শক্তি প্রয়োগ যাতে না হয় তার জন্য আমার মনে হয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ওই রকমভাবে তার নিজের জায়গায় সে নানা রকম প্রচার করে, ওই ডানাত বামাত অজুহাত দেখিয়ে তাদেরকে ফেরত না নেয়া, এসব না করে ভারতের সাথে সরাসরি কথা বলা উচিত। আমি এর আগে বলেছি 2001 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে মাধবগড় বলে কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি তৈরি হয়েছিল বিপুল সংখ্যক বাংলাদেশি, 2001 সালেই বিপুল সংখ্যক এই বাংলাদেশিরা যাতে ভারতবর্ষে, যাতে এদেরকে ওপারে না পাঠিয়েও যাতে কিছু করা যায় তাদেরকে নিয়ে, সেই চেষ্টার কথা বলেছিল মাধবগড় বলে কমিটি। তারা কি সুপারিশ দিয়েছিল? তারা সুপারিশ দিয়েছিল যে কাজ যখন পাচ্ছে না তারা, তখন তারা এপারে এসে থাকলুক এই ওয়ার্ক পারমিট নিয়ে। যেমন ওয়ার্ক পারমিট নিয়ে বহু বাংলাদেশি রয়েছে আরব দেশগুলোতে, আরও অন্যান্য দেশে, তেমনভাবে ভারতেও থাকবে। কিছু ক্ষেত্রে তাদের পরিবার থাকলে পারলে সঙ্গে থাকবে, পরিবার সঙ্গে না থাকলে তারা পরিবার দেশে থাকবে, তারা এখান থেকে আয় করবে, তাদের ওখানে পাঠাবে। 2004 সালে হয়তো অটল বিহারী সরকার, যদি বিজেপির সরকার যদি হেরে না যেত ভোটে, তাহলে হয়তো এই পদ্ধতিটা গৃহীত হয়ে যেতে পারত। কিন্তু 4 সালে হেরে যায় অটল বিহারী সরকার, শেখ হাসিনা সরকারও সেখান থেকে চলে যায় তার আগেই। এর ফলে হলো কি, পুরো ব্যাপারটা আটকে গেল।
এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকার ভারতের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললে অনেক ভালোভাবে শান্তির সঙ্গে দুই দেশের কোনো ক্ষতি না করে সমস্যাটা মিটতে পারত। কারণ মনে রাখবেন, ভারতেরও কিন্তু এই জনশক্তি বাংলাদেশি তাদের দরকার তাদের। কারণ এখানে আমি এই মুহূর্তে মুম্বাইতে আছি, এখানে নির্মাণ শিল্পে বাড়ি তৈরিতে বাংলাদেশিরা বিরাটভাবে ব্যাপকভাবে আছে। গুজরাটে তারা আছে, সেখানকার ওই রেডিমেড গার্মেন্টস সেক্টরে, এরকম বিভিন্ন জায়গাতে রয়েছে। আর বাড়ি কাজের লোক, মেড সার্ভেন্ট ইত্যাদি, এখানে তো বাংলাদেশিদের একদম চারদিকে ছড়িয়ে আছে। আমার মনে হয় যে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে ভেবে দেখবেন, ভারত সরকারের সাথে সরাসরি বসে সমস্যার মেটাতে চেষ্টা করবেন। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।